এই হেলথ পডকাস্টে সবাইকে স্বাগত। আমি সোমালি। আমি এখানে হেলথ এবং মানসিক এবং শারীরিক বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেকবারই বিশেষজ্ঞদের সাথে। তো আজকে আমার সাথে যিনি আছেন তিনি ডার্মাটোলজিস্ট ডক্টর শর্মিষ্ঠা বসাক ম্যাডাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আর আজকে যে স্পেসিফিক টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু ছোট বড় সবার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা স্কিনের একটা ভীষণ কমন একটা প্রবলেম। সেটা হচ্ছে স্কিনের ওপর তৈরি হওয়া ছোট ছোট গোটা, বা যেটাকে আমরা বলি অ্যাকনে, বা এক কথায় বাংলায় ব্রণ। আজকে আমরা জেনে নিই ওনার কাছ থেকে এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে এবং এর ট্রিটমেন্ট কীভাবে এটাকে কিওর করা যায় এবং কী প্রিকশনস নেওয়া যায়। আপনাকে আমি প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এই ব্রণ সেটা কী এবং কেন হয়? নমস্কার, থ্যাংক ইউ সোমালি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো ব্রণ হলো এমন একটা অসুখ যেটা 8 থেকে 80 যে কোনো বয়সেই হতে পারে। সেটা হলো আমাদের পাইলোসেবাসিয়াস গ্ল্যান্ড, বা যে গ্ল্যান্ড যেখানে তৈলগ্রন্থি সেটার ব্লকেজের জন্য, রোমকূপের মুখ ব্লক হয়ে যাওয়ার জন্য যে প্রদাহ বা ইনফ্লামেশন হয়, সেখান থেকে মেইনলি এই অসুখটা হয়। তো যেমন বললাম, যে কোনো বয়সেই হতে পারে। এটার বিভিন্ন রূপ হয়, আমরা ইংরেজিতে নানা রকমভাবে বলি, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, প্যাপিউল, পাস্টিউল, আরও বাজে অবস্থায় নোডুলোসিস্টিক অ্যাকনে, সেগুলো আমরা কথায় কথায় আরও জানতে পারবো। এটা কি কোনো স্পেসিফিকলি এজ রিলেটেড? মানে আপনি তো বললেনই সব বয়সে হতে পারে, কিন্তু মানে নর্মালি দেখা যায় যে ইয়াং এজ, মানে পুবার্টি যে টাইমটায়, যখন কৈশোরে পড়ছে একটা ছেলে এবং মেয়ে, সেই সময় দেখা যাচ্ছে যে ওদের মধ্যে ব্রণটা বেশি আসে। এইটা কি কোনো একটা স্পেশাল টাইম? হ্যাঁ, বয়ঃসন্ধির সময় ব্রণটা একটু বেশি দেখা যায়, কারণ ব্রণর 80% কেসে দেখা যাচ্ছে ব্রণ হচ্ছে হরমোনাল। আমাদের শরীরে যখন অ্যান্ড্রোজেন হরমোনস ওই বয়ঃসন্ধির সময় 12 থেকে 20 অ্যান্ড্রোজেন হরমোনের প্রভাব বেড়ে যায়। তো অ্যান্ড্রোজেন হরমোনের জন্য আমাদের এই যে সেবাম গ্ল্যান্ডগুলো, সেবোসাইডসগুলো, এগুলো বেশি সেবাম সিক্রিশন করতে, বা তৈলগ্রন্থিগুলো তৈল সিক্রিশন করতে বেশি শুরু করে। তার ফলে ওখানে তারপরে তার উপরে ব্লক হওয়ার চান্সও বেশি। আর আমাদের ওখানে তার মধ্যে ব্যাকটেরিয়ার দিকে ইনফ্লামেশন করার চান্সও বেশি। তাই জন্য এই বয়সে বেশি ব্রণ হয়। মানে হরমোনস যেহেতু একটা বেশি থাকছে, বড় রোল প্লে করে। সেই কারণে হরমোন বেশি থাকার জন্য ওই সময় কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। এটার কি শুধুমাত্র অয়েলি স্কিনের একটা সমস্যা, নাকি যে কোনো স্কিনেই আসতে পারে? যদিও এটা আমরা খুব কমনলি অয়েলি স্কিনেই বেশি দেখতে পাই, কিন্তু ড্রাই ইরিটেটেড স্কিনেও হতে পারে, সেনসিটিভ স্কিনেও হতে পারে। তো যে কোনো মানুষেরই যে কোনো বয়সেই ব্রণ হতে পারে। এটা কি শরীরের ভিতরের থেকে কোনো একটা রোগের বহিঃপ্রকাশ হতে পারে? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই হতে পারে। বিভিন্ন, যেমন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলে হরমোনাল ডিজিজ হতে, পিসিওএস, এক্স্যাক্টলি। তারপরে আরও অনেক রকম সিনড্রোম আছে, হ্যাঁ, পাপা সিনড্রোম, আরও অনেক সিরিয়াস অনেক অসুখ আছে, ধরুন। তারপরে হাইপার কর্টিজলিজম, হ্যাঁ, তারপর থাইরয়েডের ক্ষেত্রে, হাইপার থাইরয়েডে আমরা খুব একটা ব্রণ, বা হাইপোথাইরয়েডে খুব একটা ব্রণ আমরা দেখি না, কিন্তু যেটা আমি বললাম পিসিওএস এর ক্ষেত্রে ব্রণ আমরা খুব কমনলি দেখি। এটা কি পুরুষ এবং ছেলে, মেল মানে জেন্ডার বেস কিছু আছে যে মেয়েদের বেশি হয় বা ছেলেদের বেশি হয়? এরকম কোনো ব্যাপার নেই। তো যদিও মহিলারা এটার অনেক দ্বিমত রয়েছে, যে কেউ কেউ বলে যে মহিলারা বেশি কনসার্ন বলে আমরা বেশি স্টাডিজে মহিলাদের বেশি পাই। আবার অনেক ক্ষেত্রে কি দেখা গেছে যে আমরা যে সমস্ত ছেলেরা আমাদের কাছে আসে, তাদের ব্রণর প্রাদুর্ভাব, বা বলা ভালো যে সিভিয়ারিটিটা অনেক বেশি ছেলেদের ক্ষেত্রে অনেক বেশি। তো সব জেন্ডারেই হয়। পার্সেন্টেজটা খুব ডুবিয়াস, কারণ কি সকলে ঠিক সময় ডাক্তারের কাছে যায় না। এটাকে একটা অ্যাভয়েডেবল ফ্যাক্টরস মতো দেখা যায়, হচ্ছে এক্স্যাক্ট। আচ্ছা, এক্ষেত্রে মানে আপনার মতে এই ব্রণ বা স্কিনের এই যে গোটাটা তৈরি হচ্ছে, এটার মেজর রিজন কি হতে পারে? অনেকগুলো কারণ। ফার্স্ট, যেমন বললাম, হরমোনাল চেঞ্জেস। আসল তো কারণ হচ্ছে ওই জায়গাটা ব্লক হতে হবে। হ্যাঁ, সেই ব্লক হওয়ার কারণটা
হতে হবে। তো হরমোনাল কারণের জন্য আপনার বেশি তৈল সিক্রেশন হলো, সেই জন্য তারপরে ব্লক হলো। এবার যদি আপনি খুব অপরিষ্কার থাকেন, মুখ পরিষ্কারই করলেন না, শরীর পরিষ্কারই করলেন না, তাহলে হতে পারে। কোনো কারণে ইনফ্লামেশন হচ্ছে, কোনো কারণে ইনফেকশন হচ্ছে, তাহলে হতে পারে। অনেক সময় অনেক ওষুধের জন্য হয়, স্টেরয়েড গোত্রের ওষুধ কেউ খাচ্ছেন তাদের হয়, আরও অনেক ওষুধ আছে তাদের জন্য হতে পারে। এমনকি খুব শুনলে খুব আশ্চর্য হবেন, আমরা তো ভিটামিন বি কমপ্লেক্স খুব খাই না, ভিটামিন B12 খুব খাচ্ছি, তাতে হয়। আচ্ছা, অনেক টিউবারকুলোসিসের ওষুধ, অ্যান্টি টিউবারকুলার ড্রাগস আমিও পেয়েছি, অনেক পেশেন্ট এরকম পেয়েছি, তাদের হয়। তো এই রকম আর কি। তো এইরকম ব্রণ হতে পারে। তারপরে ধরুন অ্যাকনে মেকানিকা বলে একটা কিছু আছে। এই যে আপনারা মহিলারা হিজাব পরেন, তারপরে আপনারা ভায়োলিন যারা বাজান তারা এখানে ভায়োলিন রেখে বাজছে, তারপরে যারা খুব আমার সেই ভাই বোনেরা যারা স্কুটি চালান বা পলিউশন কন্টিনিউয়াসলি লাগছে, না আমি সেটা বলতে চাইছি না, হেলমেট পরা এই অঞ্চলে ব্রণ হয়। ওকে, হেলমেটটা ঘষা লেগে একে আমরা বলি অ্যাকনে মেকানিকা। আচ্ছা, হ্যাঁ, জেনেটিক ফ্যাক্টর, বাবা মার ব্রণ হয়েছে তো ছেলে মেয়ের হবেই। আবার দেখা গেছে যে ধরুন বাবারও হয়েছে মায়েরও হয়েছে, তার ক্ষেত্রে আরো বেশিভাবে হবে। হ্যাঁ, তো এগুলো আছে। কসমেটিক্স, আজকালকার দিনে কসমেটিক্স ব্যবহার করাটা খুব চল হয়ে গেছে, ইনফ্লুয়েন্সার তো আছেনই। তো এই প্রশ্নটা আমি আসছি, হ্যাঁ এটা একটা বড় বিগার এরিয়া। আরও একটা খুব চিন্তার বিষয় হচ্ছে ডায়েট। আমরা এই নিয়ে তো বিস্তারিত আলোচনা করব। তো এরপর যেটা জানবো সেটা হচ্ছে যে প্রতিদিনের একটা নর্মাল স্কিন কেয়ার রুটিন, একটা সাধারণ মানুষ যায়, ধরুন সকাল 9টা-6টা ডিউটি করছে বা কাজ করছে, বাইরে রেগুলার বেরোতে হচ্ছে, পুরুষ হোক বা মহিলা হোক, বোধ ক্ষেত্রেই বলছি, নর্মাল বেসিক রুটিন অফ স্কিন কি হতে পারে? এইটা নিয়েই না ভীষণ অনেক ব্যাপার আছে। কেউ কিছুই করেন না, আর কেউ এত করেন যে মাথা খারাপ হয়ে যায়, মানে স্কিনটা খারাপ হওয়ার দিকে যায় আস্তে আস্তে। একদম মিনিমাম জিনিস, ওটা এমনি দুবার মুখ ধোবেন, ক্লিন করা, এবং সেই ক্লিনজারটা আপনার স্কিনের প্রয়োজনীয় ক্লিনজার হতে হবে, আপনার স্কিন টাইপ সুটেবল হতে হবে। তো সেটা আপনার ডার্মাটোলজিস্ট বলে দেবেন কোনটা আপনার জন্য জরুরি, ঠিক আছে? ময়েশ্চারাইজেশন ইজ মাস্ট, ময়েশ্চারাইজ করবেন, আপনার স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজ করবেন, ঠিক আছে? এবং সানস্ক্রিন, দ্যাটস এনাফ। আর মানে 3টে স্টেপস, ক্লিনিং, ময়েশ্চারাইজিং, সানস্ক্রিন। অসুখ হলে ট্রিট করুন, আর কিছু দরকার নেই আমাদের। মানে ক্লিনিং করাটা খুব জরুরি। এক্স্যাক্টলি, ডাস্ট গুলো ওখানে বসে যাচ্ছে মোর দ্যান টুয়াইস। কি হয়, লোকে এতবার ফেস ওয়াশ করেন, এত জিনিস লাগান, যে দ্যাট ইটসেলফ আমাদের যে প্রোটেক্টিভ ব্যারিয়ারটাকে নষ্ট করে দেয়। তার ফলে ওটা ইরিটেট করে সেবাসিয়াস গ্ল্যান্ডসগুলোকে, আরও অয়েল সিক্রেশন হয়, আরও ব্রণ হয়, বেরিয়ে যাচ্ছে। এখানে ডায়েটের ভূমিকা তো বলছিলেন, হ্যাঁ, তো সেখানে ডায়েটের ক্ষেত্রে কি কি খাওয়া উচিত বা কি খাওয়া উচিত না অ্যাভয়েড করা উচিত? এইবার দেখুন, আমাদের একটা হরমোন আছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। এই জিনিসটা আমাদের এখানে ভীষণভাবে কাজ করে, এই হরমোনটা এখানে আমাদের ভীষণভাবে কাজ করে। তো আপনারা এখন খুব শুনবেন যে আমাদের ডায়াবেটিসকে ভারতকে বিশ্বের ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে। তো এই পুরো জিনিসটা ব্রণর সাথেও রিলেটেড। আমরা ভীষণ মোটা হয়ে যাচ্ছি, এভরিথিং ইজ রিলেটেড। আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, দুধ জাতীয় প্রোডাক্ট ভীষণ খাচ্ছি, হ্যাঁ ভীষণ জাঙ্ক খাচ্ছি, এবং এর ফলে কি হচ্ছে, আমাদের ওয়েট গেইন হচ্ছে। আমাদের যে ইনসুলিন ওইটাকে এক্স্যাক্টলি দিস ইজ দ্য টার্ম, আমরা সিক্রেট তো হচ্ছে হরমোনটা, কিন্তু ওটা রেজিস্ট হয়ে যাচ্ছে, আমরা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, ও কাজ করতে পারছে না, মোটা হয়ে যাচ্ছি। আরও ওরা অ্যান্ড্রোজেন সিক্রেশন স্টিমুলেট করছে, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেট করছে, আরও ব্রণ তৈরি হচ্ছে। তো আমাকে কি খেতে হবে? লো গ্লাইসেমিক ইন্ডেক্স যেগুলোতে আছে সেই রকম খাবার খেতে হবে, ব্যালেন্স ডায়েট, এবং তার সাথে অয়েলি ফুড কম থাকবে, দুধ জাতীয় খাবার থাকবে না, দুধ এবং স্কিমড মিল্ক থাকবে না, হ্যাঁ
দুধ জাতীয় থাকবে না, স্কিমড মিল্ক থাকবে না, টক দই একটু একটু চলতে পারে। ছানা কি চলতে পারে? না, আমরা না দুধটাকে অ্যাভয়েড করতে বলবো। ছানা চলতে পারে একটু আধটু, কিন্তু আমরা দুধ জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করতে বলি। এটার অনেক রকম মতে বিরুদ্ধে অনেক রকম কথা আছে। আমি কেন বারণ করি, কারণ বোভাইন হরমোনটাও আমাদের হিউম্যান হরমোনের সাথে অনেক মিলে যায়, সেই জন্য ওটা আমাদের বডিতেও একটা অ্যাডভার্স রিঅ্যাক্ট করে, তো অ্যাভয়েড করাই ভালো। সেক্ষেত্রে কি অ্যালমন্ড মিল্ক রিপ্লেস হয়তো করতে পারে বা সোয়া মিল্ক? এবার সয়া মিল্কের এটাও আমি খুব ভালো বলতে পারবো না, সয়া মিল্কের মধ্যে একটু ফাইটো ইস্ট্রোজেন্স আছে সয়াতে। হ্যাঁ, তো সেই অনুযায়ী যদিও ইস্ট্রোজেন আমাদের হেল্পফুল ফর অ্যাকনে, তো সেই অর্থে সয়া মিল্ক খেতে পারেন হয়তো। তো বাট কিছুটা হরমোনাল চেঞ্জেস আবার ওই সয়া মিল্ক থেকেও আসবে, তো ভ্যারি করছে পার্সন টু পার্সন। তো যতটা আপনার ওয়েট গেইন হয় যে খাবারগুলো, একদম মোদ্দা কথা সেগুলো কম খাবেন, শাকসবজি ফলমূল ক্লিন ডায়েটে থাকবেন, ব্যালেন্স ডায়েটে থাকবেন, এক্সারসাইজ করবেন, ব্রণ কম হবে, তার সাথে ক্লিনিংটা রাখতে হবে। একদম। এরপর যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, অনেক সময় অ্যাকনে থেকে আমাদের স্কিনে আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে প্যাপিলারি গ্ল্যান্ডসগুলো থেকে ওখানে স্কার মার্কস তৈরি হচ্ছে, যেটা যেতে চায় না, এটা কি যায় যে দাগটা তৈরি হচ্ছে? এইখানে না অনেকগুলো মাল্টি মোডাল অ্যাপ্রোচ লাগে। আমরা যদি আর্লি ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট করি তাহলে স্কারিংটা হবেই না। আমরা যদি জানি যে এর জন্য না আমাদের ভীষণ, আজকাল বাবা মারা খুব সচেতন, বাচ্চারাও সচেতন। আমি যখন কেরিয়ার শুরু করেছিলাম তখন দেখতাম কিন্তু চিকিৎসা করতো না। এখন অনেকেই ছোট বয়স থেকে জানে যে আমরা অসুস্থ, আমাদের দাগ আছে, আমাদের মেয়েটার বা ছেলেটার যেন দাগ না হয়, তাই ছোট বয়সেই কিন্তু বাবা মারা আসছেন, অ্যান্ড দ্যাট ইজ আ গুড সাইন। কারণ আমরা এক্স্যাক্টলি যত তাড়াতাড়ি আমরা চিকিৎসা করব, যত তাড়াতাড়ি আমরা অ্যাওয়্যার হব, যত তাড়াতাড়ি আমরা লাইফস্টাইল মডিফাই করব, তত তাড়াতাড়ি আমরা ব্রণর এগেইনস্টে, এটা একটা লাইফস্টাইল ডিজিজ আমি পেশেন্টদের বলি, তত আমরা ব্রণর এগেইনস্টে স্কারিংকে অ্যাভয়েড করতে পারবো। কারণ আর্লি ট্রিটমেন্ট শুরু করব, স্কারিং হবে না। স্কারিং কেন হয়? কারণ হয় আমরা খুঁটে দিচ্ছি, খোটাটা কিন্তু একদম বিগ নো। আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, এটা অনেকেই ব্রণকে হাত দিয়ে চিপে বলে, যেটাকে বের করে দিলে মুখটা বা হোয়াইট বা ব্ল্যাক হেডস থেকে বের করে দিলে হয়তো ব্রণটা শুকিয়ে যাবে। তো অনেক শুনি যে চুন লাগিয়েছে। এবার এটার ইয়েতে কি বলবো আমি, যে যদি আপনি ব্রণ পপ করেন তাহলে কি হবে, যে আপনি ইনফেকশনটাকে স্প্রেড করছেন, আর একটা নতুন ব্রণ হচ্ছে, আর একটা আপনি স্কারিংটাকে আপনি স্টিমুলেট করছেন। কারণ আমাদের দেশে ইন্ডিয়ানসরা আমরা ভীষণভাবে স্কারার্স, আমাদের যদিও গর্তও না হলো, কোলাজেনের এদিক ওদিক হয়নি, গর্ত হয়নি, তাহলে আমরা কিন্তু পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন বা কালো দাগ হয়ে যাওয়া বা হাইপোপিগমেন্টেশন সাদা দাগ হয়ে যাওয়া আমাদের ভারতীয় যে ব্রাউন স্কিনে ভীষণ কমন, এবং সেটা ঠিক করতে 6 থেকে 8 মাসের কন্টিনিউয়াস ট্রিটমেন্টের দরকার হয়। তো আপনি যদি ওই ব্রণটাকে আর্জটা কন্ট্রোল করতে পারেন, তাহলেই আমার ওই জিনিসটা থেকে নিজেকে বাঁচাতে পারবো। তার সাথে সাথে তো ট্রিটমেন্ট আছে। এবার আপনি আমাকে বলুন যে কোন সময় বা একজন পেশেন্ট বা একজন মধ্যবয়সী বা এই 20-25 বছরের ছেলে বা মেয়ের ক্ষেত্রে হয়তো খুব বেশি ব্রণ হচ্ছে, ঠিক কোন সময়ে সেক্ষেত্রে প্রপার ট্রিটমেন্টটার জন্য ডক্টরের কাছে যাওয়া উচিত? দেখুন, আমরা ছেলে বলুন বা মেয়ে বলুন, ব্রণ হচ্ছে, লাইফস্টাইল মডিফাই যেগুলো আমরা বলে দিলাম সেগুলো করলো, একটা দুটো সাইকেল দেখে নিল, তাও যদি ব্রণ না হয়, তাহলে ব্রণ না সারে, ব্রণ হওয়ার বন্ধ না হয়, তাহলে কিন্তু চিকিৎসা শুরু করা উচিত, নয়তো স্কারিং হবে। তখন সেটা বেড়ে যাবে। লেজার দিয়ে কি কোনো ট্রিট করা যায়? অনেক কিছু আছে। লেজার আমরা একটু পরের দিকে ইউজ করি, কিন্তু তাছাড়াও আরও অনেক স্টেপস আছে লেজারের আগে। ওরাল মেডিকেশন আছে, কেমিক্যাল পিলস আছে, তারপরে পিআরপি থেরাপি ভীষণ ভালো কাজ দেয়, সাবস্টিটিউশন আছে, দেয়ার আর সো মেনি থিংস, মাইক্রো নিডলিং, সো মেনি থিংস। এক একটা স্টেজে এক একটা জিনিস আমরা করতে হবে, মানে যার যেরকম দরকার সেই ক্ষেত্রে আপনাকে সেই ট্রিটমেন্টটা দিতে হয়। ভীষণ ইম্পর্টেন্ট লাইফ
লাইফস্টাইল মডিফিকেশন, মেডিকেশন এবং সেই সাথে মনিটরিং। মানে আমরা বলে দিই আজকে ধরতক্তা মারপেরেক করে সারতে পারবো না, 6-7 মাসের কন্টিনিউয়াস ট্রিটমেন্ট, মাঝে মাঝে ব্লাড টেস্ট করে আমরা মনিটরিং করি। এটা একটা মানে রুটিন ট্রিটমেন্ট একটা করতে হয়, যেটা একটা মানে ওটাকে তুমি সারাতে কিউর করতে, কারণ এটা তো কিউরেবল, এটা একদম কিউরেবল। এবং স্কারিংটা প্রিভেন্ট করতে পারবো যদি আমি আর্লি ডায়াগনোসিস করা যায়। এবার যখন একবার স্কারিং স্টার্ট হয়ে যাচ্ছে তখন সেই ক্ষেত্রে তখন সেটা একটুখানি টিপিক্যাল হয়ে যাচ্ছে। এবার আপনি আমাকে একটু বলুন যে হরমোনাল অ্যাকনে এটা কি? দেখুন, সব অ্যাকনেই হরমোনাল। আমি 2-1টা জিনিস আপনাকে বললাম যে টিপিক্যাল যে মেকানিক্যাল অ্যাকনে বা প্রচুর কসমেটিক্স লাগাচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে হয় না, ট্রাই করছে এদিক ওদিক, তখন সেগুলো বন্ধ করে ট্রিট করে ফেললাম, সেগুলো হলো আপনার আলাদা। আদারওয়াইজ এভরি অ্যাকনে ইজ দেয়ার ইজ সাম চেঞ্জ ইন ইউর হরমোনাল মিলিউ। তো সমস্ত অ্যাকনেই হরমোনাল। হ্যাঁ, কিন্তু ধরুন মহিলাদের ক্ষেত্রে আমি বলছি যে আপনাদের যদি মান্থলি সাইকেলের বা পিরিয়ডসের টাইমটাই যদি ব্রণ হয়, তাহলে কারোর ওভিউলেশনের সময় ব্রণ হয়, তাহলে বুঝতে হবে সেটা হরমোনাল অ্যাকনে। এবং মধ্যবয়স্ক বা পেরিমেনোপজাল এজ গ্রুপে যদি দেখা যায় এই চিনের কাজটা খুব স্ট্রং ব্রণ হচ্ছে, খুব মোটা মোটা স্টাবার্ন, কিছুতেই যেতে চাইছে, ডেফিনেটলি হরমোনাল অ্যাকনে। তখন হয়তো আমাদের ডার্মাটোলজিস্ট, গাইনোকোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট সকলের পরামর্শ নেওয়া উচিত। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আপনি আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে আজকাল না মানে মোবাইলটা খুললে বা ফেসবুকটা ইনস্টাগ্রামটা খুললেই দেখা যায় মানে এনিওয়ান ক্যান সাজেস্ট অন এনিথিং। একদম। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা এখনকার যে কারেন্ট জেনারেশন, তারা ভীষণভাবে নেট দেখে ট্রিটমেন্ট করছে। এটা কি সাইড এফেক্ট? মানে আপনি তো নিশ্চয়ই ফেস করেন এই প্রবলেমটা, বাট ইজ দ্য আউটকাম? মানে সেক্ষেত্রে কি পেশেন্টের সত্যি কোনো বেনিফিট? এই যে মনে হচ্ছে যেটা এই ট্রিটমেন্ট করা উচিত, হয়তো সে ডাক্তার নন, বাট তিনি ওই ইনস্টাগ্রাম বা ফেসবুকের ইনফ্লুয়েন্সার, তো তিনি বলছেন এইভাবে ট্রিটমেন্ট করলে ভালো, এবং আমি নিজেও শুনেছি। আগে যেটা আমাদের কাছে ইয়ে হতো না, যে লোকেরা চন্দন লাগিয়ে বা মানে আমি ধরুন 10 বছর আগের গল্প বলছি, চন্দন লাগিয়ে বা একটু হলুদ লাগিয়ে আসতো, আমার তাদেরকে ম্যানেজ করা অনেক বেশি ইজি ছিল। এখন এনারা স্কিনকে নানা রকম অ্যাক্টিভ কেমিক্যালস না জেনে লাগিয়ে এতটা ইরিটেট করে আসেন যে সেটাকে নেগেট করে সেটাকে আগে ট্রিট করতে হয়, তারপর তার অ্যাকচুয়াল ডিজিজটাকে ট্রিট করতে হয়। অনেক সময় আমি বুঝতে পারি না যে ওনার সত্যি সত্যি ব্রণ ছিল না এই প্রোডাক্টগুলো ইউজ করার জন্য ওনার স্কিনটা এত খারাপ হয়ে গেছে। অনেক সময় প্রোডাক্ট বন্ধ করিয়ে আমি অ্যাচিভ করতে পারি যে কিছুই ছিল না, স্কিনটা অ্যাবসলিউটলি নর্মাল, এরকম বহু ক্ষেত্রে হয়েছে। এখন মানুষের মধ্যে মানে মার্কেটে আসা যে প্রোডাক্টটারই আপনার মার্কেটিং এর দরুন দেখাচ্ছে এটা ভালো ওটা ভালো স্কিনের জন্য, ভীষণ সেক্ষেত্রে এবং ইয়াং জেনারেশন সেটা প্রেফার করছে ইউজ করতে, তার সাইড এফেক্ট হিসেবেও তো ব্রণ আসছে বা অ্যাকনে আসছে। লিপস্টিক, আইলাইনার, ব্লাশার ওইটুকু ছিল, এখন রেটিনল পর্যন্ত চলে গেছে। আর সেটাতেই আমাদের আপত্তি। মানে রেটিনল শুধু নয়, হ্যালুরোনিক অ্যাসিড, নিয়াসিনামাইড, মানে এভরিথিং, যেগুলো ড্রাগস, যেগুলো পাওয়া উচিত নয়, যেগুলো মানে এটাই খুবই দুঃখজনক যে না জেনে কোনো সময় ইউজ করা, সেটা যে কতটা ক্ষতিকর আপনি বিশ্বাস করবেন না। বাচ্চারা মাইক্রো নিডলিং করে ডার্মারোলার নিজেদের মুখে ইউজ করে নিয়ে আসছে, স্কার নিয়ে আসছে, সেগুলো কি করে অ্যাভেলেবল হয় অনলাইন আমি সেটা জানি না। যেগুলো সার্জিক্যাল টুলস, যেগুলো আমরা মানে ডাক্তাররা ছাড়া ইউজ করা উচিত না, সেগুলো করে নিয়ে আসছে আজকাল বাচ্চা, এবং তারপর সে স্কিনটাকে ঠিক করা আরো বেশি টিপিক্যাল হয়ে যায়। অর্ধেক সময় করা যায় না, এমন অবস্থায় চলে যায়। একটু কেস স্টাডিতে আসি এবারে। সেটা হচ্ছে যে একটি ছেলে যার ওই 20-25 বছর বয়স, তো মানে তার মুখে এত ব্রণ হয়েছে, মানে সে মানে দগদগ করছে ব্রণ। তো সেক্ষেত্রে আপনি বোধহয় আমাকে একবার বলেছেন এরকম একটা পেশেন্টের কথা, তো সেক্ষেত্রে কিভাবে আপনি ট্রিট করলেন? হ্যাঁ, এটা আমার খুব প্রিয় একটি বাচ্চা ছেলে, আর একটু ছোট, 19 বছরের ছেলে। আমি তখন অনেক দিন আগে প্র্যাকটিস করতে সবে শুরু করি, সে পুরো রুমালে মুখ ঢেকে এসেছিল। তার মুখ খুলে দেখি পুরো পুঁজ ঝরছে মুখ থেকে, এমন অবস্থা। সে হচ্ছে ব্রণ, মানে ব্রণ নরিলোসিস্টিক টাইপ অফ অ্যাকনে,
সেই নুডলস ফর্ম হয়েছে, মুখটা বেরিয়ে বেরিয়ে রয়েছে এরকম বড় বড় ব্রণ। এবং তারপরে সে ট্রিটমেন্ট কিছু পেয়েছিল, ট্রিটমেন্ট হয়তো ঠিক, কিন্তু বডির ট্রিটমেন্টটাকে রেজিস্ট করার জন্য এটা একটা অদ্ভুত টাইপের ডিজিজ বডিতে, তো অ্যাকনে ফালমিনেন্স বলে একটা জিনিস হয়, সেটা হয়েছিল। তার সে এমন অবস্থার সাথে জ্বর, আচ্ছা, তো তাকে সেই অবস্থা থেকে মানে প্রায় হসপিটালে অ্যাডমিট করার মতো অবস্থা হয়, মানে ব্রণ থেকে মুখে স্কিন প্রবলেম থেকে হসপিটালে অ্যাডমিট করার মতো অবস্থা মানে হয়, সিভিয়ারিটি ওই জায়গায় যেতে পারে। হ্যাঁ, তো যাই হোক আমি বাড়িতেই ম্যানেজ করি, হসপিটালে অ্যাডমিট করতে হয়নি। সেই মানে আমি ওকে বলে রেখেছিলাম যে তোমার যদি রিপোর্ট সেই লেভেলে আসে তাহলে হসপিটালাইজ হতে হবে। যাই হোক নানা রকম ওষুধ, ওকে আমাকে স্টেরয়েড দিতে বাধ্য হতে হয়েছিল, নয়তো হয়তো ভালো হতো না। তারপরে ওভার দ্য পিরিয়ড অফ নেক্সট 6 months ও যখনই আসতো, বাচ্চা ছেলে তো মুখ ঢেকে আসতো, ও আমাকে বলেছিল যে আমি ঈদে বাইরে যাব না, আমি বাড়িতেই থাকবো। বাড়িতে যেত না, ওদের তখনকার দিনে লকডাউনের আগে, তখন ওদের ওই বিজনেস ছিল, কি বলে কাপড়ের বিজনেস ছিল, রেডিমেড গার্মেন্টসের। ও বেরোতো না, ওর বাবা মা খুব দুঃখিত ছিল, খুব ডিপ্রেসড। তো তারপরে সে আমাকে ওষুধ চললো। পরে যখন কমে এলো, আমি বললাম যে আমাকে তুমি 6 মাস সময় দাও, ঈদের 6 মাস আছে, আমি তোমাকে নানা রকম প্রসিডিওর করবো, করবো, তুমি ঈদে বাইরে যাবে, বেড়াতে যাবে, আমি কথা দিচ্ছি। ও গেল, এবং তারপরে যখন ওর খোলা মুখটা দেখলাম, সুন্দর দেখতে, বাচ্চা ছেলে, মিষ্টি দেখতে, ও যখন রুমাল খুলে আমার কাছে আসতো না, ওটা আমার কাছে একটা প্রাপ্তি, ওটা একটা আমার কাছে মানে ওর যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন, মুখের স্কার গুলো নেই এখন আর। কিছু তো স্কার থাকে, ওই লেভেল থেকে স্কার সারিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু ওর যে কনফিডেন্স ফিরে এসছে, ওই রুমাল ঢেকে মুখে আসা, বাড়ি থেকে বেরোতে হলে আমাকে রুমাল ঢেকে আসতে হবে, আর সেই তারপরেও এমনি নর্মাল লাইফস্টাইল, ওর বাবাও বলছেন হ্যাঁ দোকানে যাচ্ছে, নর্মাল একটা স্যাটিসফ্যাকশন, ট্রিটমেন্ট, হ্যাঁ পরবে বেরোচ্ছে, তো সেটা আমার কাছে একটা স্যাটিসফ্যাকশন। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে গ্রামের দিকে, ভিলেজ এরিয়া, যেখানে অতটা কাছাকাছি ক্লিনিক্স পাওয়া যায় না, যেমন আমাদের এরকম সিটির মধ্যে ডার্মাটোলজিস্ট অ্যাভেলেবেল বা সাজেশন নেওয়ার জন্য সব কিছু অ্যাভেলেবেল, কিন্তু গ্রামের দিকে একটুখানি মানে ভেতরের দিকে যে সমস্ত জায়গাগুলো আছে, ওই সমস্ত জায়গাতে কোনো গ্রামের মেয়ে যারা আছে তারা ফেয়ারনেস ক্রিমটা খুব ইউজ করে, একদম, যেখানে স্টেরয়েড অ্যাড করা থাকে। খুব বলেছেন, খুব ভালো কথা মনে করিয়েছেন। আমি তখন কাকদ্বীপে যেতাম প্র্যাকটিস করতে, ওখানে না চায়ের দোকানে কোনো একটা নাম বলবো না, একটা ব্র্যান্ড পাওয়া যায়, যেগুলো আমরা খুব স্কিন ডিজিজ সারাতে ব্যবহার করি, এক্সিমা বা সোরিয়াসিস, সেইগুলো চায়ের দোকানে পাওয়া যায়। ওরা ভাবে ওগুলো হচ্ছে ফেয়ারনেস ক্রিম। আচ্ছা, হ্যাঁ, এবং অ্যাজ ইয়াং অ্যাজ 10-year-old গার্লস মানে সে ওটা ইউজ করছে, ওগুলো ইউজ করে, বাবা মারাই কিনে দেন, এবং বাবা মারা মনে করেন ওগুলো করলে ওদের কালো মেয়েরা ফর্সা হয়ে যাবে, বিয়ের মার্কেটে ম্যারেজেবল হয়ে যাবে। তাহলে ইন শর্টকাট ফেয়ারনেস ক্রিমটা তাহলে স্কিনের জন্য খুবই হার্মফুল। খুব সস্তা ওষুধ, সস্তা করাই হয়েছিল যাতে ওই সিরিয়াস অসুখগুলো সারাতে পারি আমরা, সোরিয়াসিস ওগুলো, তো সেটার যে এই এফেক্ট হবে কেউ জানতো না। তারপরে যখন মুখ নিয়ে আসে 12-14 বছর 16 বছর এর মেয়ে যখন আসে আমাদের কাছে, তো আমি ওটা 12 বছর কি 13 বছরের মেয়ের কথা বলছি, মুখ পুরো লাল, এক্স্যাক্ট টার্ম ইউজ করবো, বাঁদরের মতো দেখতে, মুখটা লাল, মুখের ভেইনসগুলো আমি সব দেখতে পাচ্ছি, মুখে ব্রণর মতো গুড়ি 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 মোনোমরফিক অ্যাকনে বলছি ভর্তি, আর মুখে ওই মলমটা না লাগালে ওর মুখ জ্বালা করে, রোদে বেরোতে পারে না। ওইটুকু বাচ্চা ক্লাস 6-এ না 7-এ পড়ে। আমি এটা অন্য বড় মানুষদের ক্ষেত্রে দেখেছি, 20-25 বছরের মহিলাদের বা ছেলেদের দেখেছি, কিন্তু অত ছোট বয়সে ওই প্রথম আমার দেখা। তারপর যাই হোক অনেক চেষ্টা চরিত্রি করে তাকে ভালো করা গেছে, কিন্তু এটা একটা ভয়াবহ অবস্থা আমি দেখেছি। আর কোনো এরকম সিরিয়াস কেস স্টাডি যেটা আপনি পেয়েছেন, যেটা খুব রিলেট করতে পারেন আজকের দিনে, বা আপনি খুব ট্রিটমেন্ট করে স্যাটিসফাইড এরকম? আরেকজন কারণ ব্রণর না একটা ভীষণ সাইকোসোম্যাটিক ইমপ্যাক্ট আছে, এটা ভীষণ সাইকিয়াট্রিক সোশ্যাল স্টিগমা তৈরি করে ফেলে যে আমার মুখে দাগ আছে, আমার মুখে দাগ আছে না, তোর মুখে দাগ আছে, লোকে এটা বলবে। এক্স্যাক্টলি। আরেকটি বাচ্চা মেয়ে, সে আইএসসি তোর মুখে এত দাগ কেন, এই যে টোনটা, এই আরেকটি আইএসসি দেবে, প্রমিসিং মেয়ে, লম্বা সুন্দর দেখতে, কিন্তু ওর মুখে বড় বড় ব্রণ, ভীষণ পড়াশোনায় ভালো, কিন্তু ওর ইচ্ছে যে ও সুপার মডেল হবে। আচ্ছা, ও পড়াশোনাও ভালো, ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাও দেবে, আইএসসিতে
ভালো পড়াশোনা, কিন্তু কোনো বন্ধুরা ওর সাথে কথা বলে না, সারাক্ষণ ওকে টন্ট করে আর কি, উত্তক্ত করে, এই তোর সাথে কথা বলে না, তোর মুখে এত দাগ কেন, ভীষণ ডিপ্রেস থাকে, স্টিগমা হয়ে যাচ্ছে, রাত অ্যাংজাইটি, সারা রাত জেগে থাকে, পড়াশুনো করতে পারে না। ওর মা যখন নিয়ে আসেন তখন ওকে আমাকে রীতিমতো ওষুধের সাথে সাথে রীতিমতো কাউন্সেলিং করতে হয়। মানে ওকে আমি সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পাঠিয়েছি, রেফার করেছিলাম, কিন্তু যেমন হয় আর কি, ওরা যায়নি। কিন্তু ও আসা মানেই আমাদের আধ ঘন্টা 1 ঘন্টার একটা সেশন, সাইকোলজিক্যাল কাউন্সেলিং চলবে কন্টিনিউয়াস। আমি ওর সাথে ওকে বুস্ট করে যাচ্ছি, এবং সেই সাথে ওষুধ, এবং সেই সাথে আমাকে রেডি করতে হতো ফর হার প্যাজেন্ট্রি। কারণ ও একটা প্যাজেন্ট্রির জন্য যাবে বম্বেতে ট্রেনিং নিতে। ও বলেছে আমি শুধু ইঞ্জিনিয়ার হব তা নয়, ওই জয়েন্ট এন্ট্রান্সের চান্সও পেলো, এবং আমাকে প্যাজেন্ট্রির জন্য রেডি করে দাও, এটা আমাকে ও বলেছে। তোমাকে আমি রেডি করে দেবো। তাই জন্য ওকে কেমিক্যাল পিলস, যা কসমেটিক প্রসিডিওর, থেরাপিউটিক প্রসিডিওর করতে হয়, আমি করেছিলাম। তো ওই করে ও যখন সেই মডেলিং অ্যাসাইনমেন্ট পেলো, তারপর সে আমাকে জানিয়েছিল, মানে এটা সারে এবং কিউরেবল কমপ্লিটলি। তো প্রপার টাইমে যে ট্রিটমেন্টটা করতে পারলে, এবং ওই যে ওর যে কনফিডেন্সটা এলো, ওর যে সেই হাসি, ওটা একটা আলাদা প্রাপ্তি আমার কাছে। আমার লাস্ট কোয়েশ্চেন এখানে, সেটা হচ্ছে যে ধরুন লাইফস্টাইলে কারোর নাইট শিফট ওয়ার্ক, প্রচণ্ড পলিউশন, যেমন ফার্মা প্রফেশনাল, আপনি জানেন ফার্মার লোকজনদের রোদ্রে কাজ করতে হয় কন্টিনিউয়াসলি সারা দিন, সেক্ষেত্রে স্কিন বার্ন হয়, স্কিনে পলিউশন, কন্টিনিউয়াস এক্সপোজার হচ্ছে, সান এক্সপোজার হচ্ছে, দূষণ লাগছে, এনভায়রনমেন্টাল পলিউশন রয়েছে, সেক্ষেত্রে ব্রণও আসতে পারে বা স্কার তৈরি হয়ে গেল। এই ক্ষেত্রে মানে খুব সহজভাবে কীভাবে এটাকে ট্রিট করা যায় হোম রেমেডি দিয়ে? দেখুন, হোম রেমেডি আমি বলবো যে কিছু কিছু ওষুধ কাজ করে বলে, যেমন টি ট্রি অয়েল, তারপরে আয়ুর্বেদ অনুযায়ী চন্দন, নিম, তারপরে হচ্ছে কারকিউমিন ফ্রম হলুদ, যেটা আমরা কাঁচা হলুদ, এগুলো একটু কাজ করে, কিন্তু সবই কিন্তু মাইল্ড অ্যাকনেতে, প্যাপুলার স্টেজে, কারণ এগুলো সবই অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিবায়োটিক প্রপার্টি আছে। রাইট। কিন্তু এগুলো কোন পেশেন্টের কতটা লাগবে এবং কে তাতে অ্যালার্জিক নয় তার উপর ব্যাপার আছে। আপনার ক্ষেত্রে হয়তো কাজ করলে, আমার ক্ষেত্রে নাও করতে পারে না, কারণ আমি তো অনেক মানুষের অ্যালোভেরাতেও অ্যালার্জি দেখেছি। একদম। তো সেটা একটা। এবং সেকেন্ড হচ্ছে যে কিভাবে লাগাতে হবে, কতটা লাগাতে হবে, সেটা একটা ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র মাইল্ড অ্যাকনেতেই কাজ করে। যখন সিভিয়ার অ্যাকনে হবে বা প্যাপুলোপাস্টুলার স্টেজে যাবে, তখন কিন্তু আর এই হোম রেমেডিগুলো কাজ করবে না, তখন মেডিকেশন, ডক্টর ভিজিট করতেই হবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ফর দ্য নাইস গাইডেন্স। দর্শক বন্ধুদের বলবো যে ছোট্ট একটা গালে ব্রণ হয়েছে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা ঘরেতেই সারানোর চেষ্টা করছি, এটা ওটা অ্যাপ্লাই করছি, ইউজ করছি, তো আস্তে আস্তে সেটা কিন্তু অনেক বড় দিকে যেতে পারে, যেরকম ম্যাডাম বললেন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের উচিত সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব একজন স্পেশালিস্টের পরামর্শ নিয়ে সেটা চিকিৎসা করা, কারণ এটা কিন্তু পরবর্তীকালে স্কিনটাকে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে। ঠিক। আর সেকেন্ডলি যেটা বলা, সেটা হচ্ছে হ্যাঁ, মুখে যদি অনেক দাগ থাকে বা ব্রণ থাকে একটা সার্টেন টাইমে, সেই সময় কলেজ গোয়িং বা স্কুল গোয়িং বাচ্চাদের জন্য বলছি, সেটা যেরকম উনি বললেন যে এটা একটা সোশ্যাল স্টিগমা, মুখে তোর ভীষণ দাগ, মুখে তোর এত ব্রণ কেন, তো এইগুলোর জন্য কিন্তু প্রপারলি একজন ডাক্তারকে দেখিয়ে তার ট্রিটমেন্ট করাটা বেটার, রেদার রাস্তা থেকে কিনে যে কোনো ওষুধ অ্যাপ্লাই করার থেকে। আজকে এইটুকু বলে শেষ করব। তার আগে বলবো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে লিখবেন, এবং আমার চ্যানেলটি দেখতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।